৪৫ বছর পর একজন আসামিকে গ্রেপ্তার করা হলো, যিনি এই ঘটনার একমাত্র জীবিত আসামি। বাংলাদেশের রাজনীতির যে কয়টি ব্ল্যাক হোল, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার একটি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর একটি অংশই তাকে গুলি করে হত্যা করে। জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা একজন রাষ্ট্রনায়ককে যারা হত্যা করলেন, তারাও ছিলেন মুক্তিযোদ্ধা। জিয়া হত্যার অভিযোগে সেনাবাহিনীর ৩১ জন অফিসারকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাদের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। ফলে এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে কিছু প্রশ্নের মীমাংসা আজও হয়নি। এরকম বাস্তবতায় ৪৫ বছর পরে বৃহস্পতিবার একজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। প্রশ্ন হলো, তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে জিয়া হত্যার অমীমাংসিত রহস্যের জট খুলবে কিনা, কিংবা কোনো নতুন মেরুকরণ তৈরি হবে কিনা। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আপনার তিনজনকে স্বাগত জানাই। আমি জনাব আব্দুল লতিফ মাসুম স্যার, আপনাকে দিয়ে শুরু করি যে এত বছর পরে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে নতুন কোনো মেরুকরণ তৈরি হবে কিনা, কিংবা জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে যেসব প্রশ্ন জনমনে আছে কিংবা রাজনৈতিক পরিসরে আছে, সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো কিনা। আপনি যথার্থভাবেই প্রথমে উল্লেখ করলেন যে বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত বিয়োগান্তের ঘটনা আছে, ট্র্যাজেডিক ইভেন্টস আছে, জিয়াউর রহমানের এই মৃত্যু, তার অ্যাসাসিনেশন, এটা একটা বড় ধরনের একটি ঘটনা, যেটা গোটা জাতিকে আন্দোলিত করেছিল। এখন নতুন করে যে মেজর মুজাফফরের গ্রেপ্তারের মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে এটি একটা পুনর্পাঠ বা পুনর্গবেষণা বা রিঅ্যাসেসমেন্ট বা নিউ হরাইজন মানে উদ্ভাসিত হতে পারে, উদ্ঘাটিত হতে পারে তার গ্রেপ্তারের মধ্য দিয়ে। আপনারা সবাই জানি যে এই যে মেজর মুজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিচরণ করেছে, এবং আমার বিশ্বাস করতে ইচ্ছা করে যে গত ১৭ বছরে হয়তোবা এই দেশে তিনি ছিলেন এই কারণে যে গত ১৭ বছরে যে স্বৈরাচার বাংলাদেশের জনগণকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছিল, তাদের আশ্রয় এবং প্রশ্রয় তিনি পেয়েছেন। এখন আবার একজন অবশ্যই ভাবতে কষ্ট হয় যে আর যাই হোক, একটা সরকার তো, বাংলাদেশের সরকার, শেখ হাসিনা সরকার কিভাবে একজন খুনিকে, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে জানা অবস্থায় অথবা অজানা অবস্থায় তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তো এখন এটা একটা কাকতালীয় ঘটনা যে এই সময়টায় এই মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছে, সেই সময় বাংলাদেশে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার এবং রক্তের উত্তরাধিকারের ব্যক্তিত্ব, মানে রাষ্ট্র ক্ষমতায় আজকে তারা অধিষ্ঠিত। সুতরাং তাদের জন্য একটা নতুন ডাইমেনশন মানে হয়েছে। আমার যতটা মনে পড়ে, আমি জিয়াউর রহমানের উপর গবেষণা করতে গিয়ে এই একটি সন্দর্ভ রচনা করি, এবং এই জন্য আমি পিএইচডি ডিগ্রি লাভ করি। তো সেখানে অ্যাসাসিনেশনের বিষয়টি নিয়ে আমি চিন্তা করেছি, চেষ্টা করেছি, সত্যতা নির্ণয়ের চেষ্টা করেছি। সেখানে আমরা নানা তত্ত্বকথার আড়ালে এটা দেখাবার চেষ্টা করেছি যে এটা একটা তিনটে, মোটা দাগে আমরা তিনটা কথা বলতে পারি। প্রথমত যে আর্মি অফ দ্য লিবারেশন, দ্বিতীয়ত ইন্টারনাল পলিটিক্স, তৃতীয়ত এক্সটার্নাল পলিটিক্স। এই তিনটি ডাইমেনশনে যদি আমরা ঘটনাকে পর্যবেক্ষণ করি, তাহলে পরে আমাদের সামনে সেই সময়ের ইতিহাস, সেই সময়ের রাজনৈতিক অবস্থা, সেই সময়ের রাষ্ট্রনৈতিক বা রিজিওনাল পরিস্থিতি আমাদেরকে এইভাবে ব্যাখ্যা করতে শেখায়। জিয়াউর রহমান অসম্ভব রকম জনপ্রিয়তা অর্জন করেছিলেন। স্যার, আমি তিনটা কারণ তো আপনি বললেন, আমি একটু ডিটেইল একটু পরে আসবো। জাস্ট কি কি কারণে ঘটলো সেই ব্যাখ্যাটা আপনি দিবেন। আমি একটু জাস্ট জিয়া ভাই, একটা বিষয় যে ধরেন এই ভদ্রলোক ৪৫ বছর হয় দেশে ছিলেন কিংবা বিদেশে ছিলেন, আবার বলা হচ্ছে খবরে যে আত্মগোপনে ছিলেন ছদ্মনামে। এখন কথা হলো যে এত বছর একটা লোক যে পালিয়ে থাকতে পারলেন, এটা কি করে সম্ভব হলো? এবং তাকে গ্রেপ্তার করা হলো ডিওএইচএস থেকে, মানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের আবাসন ডিওএইচএস, সেখান থেকে গ্রেপ্তার করা হলো। তাকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছিল আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি। আজকে
এটা একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর যে মেজর মোজাফফর, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম তার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, এটা আমরা জানতাম। এবং আমি তার আগে একটা জিনিস বলছিলাম, আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সামনাসামনি দেখেছি, আমি তখন সেকেন্ড টার্মের ক্যাডেট, এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড যখন হয় আমরা তখন বিএমএতে ক্যাডেট হিসেবে আছি। এবং এরপরে হত্যাকাণ্ডের পরের যে বিচার প্রক্রিয়া, সেই সমস্ত অফিসারদেরকে যাদেরকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হয়েছে, তাদের অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই সময়। তার মধ্যে দুজনের নাম আমার এখন খুব ভালো মনে পড়ে। একজন ছিলেন মেজর মারুফ, আরেকজন ছিলেন সম্ভবত মেজর হাফিজ। উনি ছিলেন এসসির অফিসার, একজন সিগন্যালসের অফিসার। তো ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, কিন্তু এনারা ছিলেন চিটাগং স্টেশনে ছিলেন। এই হত্যাকাণ্ডে সাধারণত আপনি সবাই জেনে থাকবেন যে এটা মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবং তাদের মধ্যে মেজর মোজাফফর এবং মেজর এস এম খালেদ, যিনি ছিলেন BM 69 ব্রিগেড এবং ইনি ছিলেন BM 65 ব্রিগেড, এই দুজন পলাতক ছিল। ইনি ছিলেন SS2 আর এস এম খালেদ যিনি ছিলেন উনি ছিলেন হলো SS1 এর। অর্থাৎ এই দুইজন অফিসার এবং সেই সাথে ক্যাপ্টেন মোসলেউদ্দিন, এই তিনজন পলাতক ছিলেন। আর বাকি যারা ছিলেন ব্রিগেড কমান্ডার 69 ব্রিগেড, ব্রিগেডিয়ার মহসিন, তারপরে কর্নেল নওয়াজেশ, তারপরে হচ্ছে কর্নেল মাহবুব, তারপরে কর্নেল ফজলে হাসান, কর্নেল মতি, এরা সবাইকে কিন্তু ফাঁসির মুখোমুখি করা হয়েছে। এবং এই যে পালিয়ে তারা থাকলেন, এই যে কেন জিয়াউর রহমানদের হত্যাকাণ্ড হলো, এটার ব্যাপারে কিন্তু অনেক রকম মিথ আমি বলবো যে এটা প্রচলিত আছে। কারণ এই তদন্তটা জনসমক্ষে কখনোই আনা হয় নাই এবং জাতিকে জানতে দেওয়া হয় নাই যে জাতির একমাত্র আমি বলবো রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, তাকে হত্যা করার পরে তার হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করা হলো না। যদি হয়েও থাকে এবং দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ফাঁসি দেওয়া হয়েছে। এটা এখন কথা হচ্ছে যে জেনারেল মঞ্জুর সাথে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে তাদের ব্যক্তিগত না, এটা অ্যাকচুয়ালি একটা আদর্শিক দ্বন্দ্ব আমি বলবো। যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা অফিসারদের প্রতি খুবই দুর্বল ছিলেন, এবং আমি তার যত রকম আমি সেনাবাহিনীতে আসার পরে এবং তার আগের থেকেই, তখন অবশ্য তত্ত্ব বুঝিনি, বাট সেনাবাহিনীতে আসার পরে আমি তার ইতিহাস পড়ে আমি দেখেছি যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ তার একটা খুব একটা নাজুক তার অবস্থান তার হৃদয়ে ছিল, এবং এই মুক্তিযুদ্ধে যারা তার সহকর্মী ছিল বা সহযোদ্ধা ছিল তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, এবং শুধু তাই না, এবং তাদের যে সবচেয়ে বড় কথা কি, যে ওই সময় যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের বয়স ছিল 30 এবং 25-এর মাঝামাঝি। তো এই বয়সের যারা অফিসার, তাদের ভিতরে আবেগ প্রচন্ডভাবে কাজ করেছে, এবং যুদ্ধ এমন একটা ব্যাপার, এটা আবেগ দ্বারা অ্যাকচুয়ালি আবেগ দিয়েই তাড়িত। তার আবেগ ছাড়া কিন্তু আসলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয় না। সুতরাং এই আবেগের বশবর্তী হয়ে যে দেশ স্বাধীন করা হলো, এই সমস্ত মুক্তিযুদ্ধ অফিসার যারা পুরো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে মাঠে থেকে, তাদের যে অবদান, এটা মুক্তিযুদ্ধ অফিসাররা ভাবতে শুরু করেছে, তাদের অবদানটাকে জিয়াউর রহমান খাটো করে দেখছে। পক্ষান্তরে জিয়াউর রহমান ছিল কিন্তু শুধু মুক্তিযোদ্ধা না, সে ছিল একজন রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্র গড়ার চিন্তায় তখন মগ্ন। সে তখন পুরো রাষ্ট্রকে একত্র করার জন্য সে চেষ্টা করছে। তো এই যে স্পিরিট, এই দুটোর মধ্যে এই যে দুই দলের বা একটা তরুণ মুক্তিযোদ্ধারা এবং একজন পরিপক্ক, অপেক্ষাকৃত তরুণ বাট পরিপক্ক একজন রাষ্ট্রনায়কের যে ভাবনা চিন্তার যে ফারাক বা পার্থক্য, এটাই কিন্তু আসলে তাদের ভিতরে এই দূরত্বটা তৈরি করেছে। এখন আমি এটা এভাবেই দেখি। 3টা বিষয় নিয়ে আমি মনে করি যে তাদের দূরত্বটা হয়েছিল। একটা হচ্ছে যে জেনারেল মঞ্জুর, উনি ছিলেন জিয়াউর রহমানের পরে একজন খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র মুক্তিযোদ্ধা। তার ধারণা ছিল যে সেনাবাহিনীতে তখন যে সমস্ত অফিসারদেরকে, পাকিস্তান থেকে ফেরত যে সমস্ত অফিসাররা ছিলেন, তাদেরকে জিয়াউর রহমান বেশি গুরুত্ব দিয়েছে। প্রমাণ, জেনারেল এরশাদকে তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেছেন। এটা তার প্রথম ছিল, এবং জেনারেল এরশাদের নেতৃত্ব মানতে তাদের হয়তো বা কোনো অসুবিধা হতো না, কিন্তু জেনারেল এরশাদের তার যে আমি বলবো কোয়ালিটি, ভাইসেস ছিল, সেগুলি খুবই মুখরোচক ছিল, এবং এটা সাধারণ অফিসারদের মধ্যে খুব একটা সম্মানজনক ছিল। এটা এক। 2 নম্বর হচ্ছে যে হিল ট্র্যাক্সের ইস্যু নিয়ে জেনারেল মঞ্জুরের সাথে দুটো পার্থক্য তৈরি হয়েছে। তার আগে আরেকটা হয়েছিল যে তিনি যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের কিছু সিনিয়র রাজনীতিবিদদেরকে তিনি রিহ্যাবিলিটেট করছিলেন। এটা হলো তার সেকেন্ড কমপ্লেন। থার্ড ছিল যে উনি চিটাগং হিল ট্র্যাক্সে বাঙালিদের
সেটেলমেন্ট পুনর্বাসনের ব্যাপারে ওনার মতভেদ ছিল। এবং আমি শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার সিও ছিলেন তার এডিসি, জিয়াউর রহমানের এডিসি, উনি বলেছেন যে আমি জিয়াউর রহমানকে যখন পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা হলো, জিয়াউর রহমান শুধু এক শব্দে বলল সেটেলমেন্ট উইল গো অন, বলে উনি ওনার সিদ্ধান্ত দিয়ে এসছেন। সো জিয়াউর রহমানের এই সিদ্ধান্ত একটা, আমি বলবো যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এটা নিয়ে অনেকের অনেক রকম মত থাকতে পারে, তবে বাংলাদেশের পতাকা চিটাগং হিল ট্র্যাক্সে এখন উড্ডয়মান বিকজ এই বাঙালিরা ছিল বলেই, তাদের কারণেই কিন্তু আজকে আমরা হিল ট্র্যাক্সে আমাদের দেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। থার্ড পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ অফিসারদেরকে উনি ভাবছেন যে তাকে কর্নার করে দেওয়া হয়েছে। আসলে এই কর্নারটা কিন্তু জেনারেল মঞ্জুর নিজেই করেছেন। উনি কোনো পাকিস্তান ফেরত অফিসারদেরকে উনি ওনার ফরমেশনে নিতে চাইতেন না। যারা কেউ অধিনায়ক হতো উনি এমএস ব্রাঞ্চে কথা বলে তাদেরকে সরিয়ে দিতেন। উনি বলতেন যে আমি দরকার হলে একটা মেজর ইউনিটের কমান্ড করবে, বাট আই ডোন্ট ওয়ান্ট এ লেফটেন্যান্ট কর্নেল, পাকিস্তান ফেরত লেফটেন্যান্ট কর্নেল। এই যে একটা বিভাজন, এটা জিয়াউর রহমান চায় নাই। জিয়াউর রহমানের কিন্তু তত্ত্ব ছিল ডিফারেন্ট। উনি কিন্তু সেনাবাহিনীকে যদি উনি বিভাজিত দেখেন, সেই সেনাবাহিনী কিন্তু দাঁড়াতে পারবেন না, বিকজ উনি এত মোকাবেলা করতে হয়েছে ওনাকে, যার কারণে উনি সেনাবাহিনীকে একত্রিত করতে চেয়েছেন। এবং পাকিস্তান ফেরত যে অফিসাররা ছিল তারা কিন্তু সবাই, দুই একজন হয়তো বা তাদের প্রবলেম থাকতে পারে, বেশিরভাগ কিন্তু তাদের পেশাগত দক্ষতা ছিল, তাদের সাংগঠনিক ক্ষমতা ছিল, এবং এই আর্মিটার কিন্তু ব্যাকবোন ছিল তারাই। আমরা যে যাই বলি না কেন, তারা কিন্তু ছিল ব্যাকবোন। তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত ইনস্টিটিউশনগুলো তৈরি করেছি। আজকে যে বড় বড় ইনস্টিটিউশন আপনি দেখেন, এনডিসি বলেন, স্টাফ কলেজ বলেন, স্কুল অফ ইনফ্লুয়েন্ট ট্যাকটিক্স, এটা কিন্তু তাদের তৈরি। সুতরাং তাদের অবদানটাকে জিয়াউর রহমান এই জিনিসটা বোঝাতে চেয়েছেন। কিন্তু জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধ অফিসাররা তারা এমন একটা মেরুতে দাঁড়িয়েছিল যে তাদের ভিতরে সেই যোগাযোগটা হচ্ছিল না। মানে মনে করা হয়েছিল যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছেন, তাদের ধারণা ছিল। এই মেসেজটা অনেকের মধ্যে ছিল। জিয়াউর রহমান এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, উনি কিন্তু এরকম মানে সদালাপি না, উনি খুব রিজার্ভ প্রকৃতির, রাশভারী ছিলেন, এবং ওনার সখ্যতা শুধুমাত্র দুই একজনের সাথে ছিল। এটা জিয়াউর রহমানের একটা বিরাট একটা ব্যারিয়ার ছিল। এইটার জন্যই কিন্তু এই বিষয়ে আর একটু ডিটেইল একটু যাবো। আমি একটু আবু রুশ, আমরা গণমাধ্যমে খবরে যেটা পাচ্ছি যে যিনি অ্যারেস্ট হলেন মোজাফফর হোসেন, তিনি ভারতে দীর্ঘদিন পালিয়েছিলেন শক্তি ব্যানার্জি ছদ্মনামে। এই ঘটনার মধ্যে এটা কি বলা যায়, এই উপসংহারে পৌঁছানো যায় যে জিয়াউর রহমান হত্যার পেছনে বিদেশি ষড়যন্ত্র ছিল? মানে এটা শুধুমাত্রই জেনারেল মঞ্জুরের সঙ্গে তার ব্যক্তিগত হোক কিংবা প্রাতিষ্ঠানিক বিরোধ, এর বাইরেও একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র ছিল, এটা বলা যায়? অবশ্যই বলা যায়। আমি আগে বলে নিই যে মেজর মোজাফফর যখন পালিয়ে যান, আচ্ছা আরেকটা বিষয় যে আপনারা বলছেন বা এটা বলা হচ্ছে যে উনি একমাত্র জীবিত অফিসার এখন আছেন। উনি একমাত্র নন, আরো আছেন, আরেকজন আছেন মেজর মঈন। আচ্ছা, মেজর মঈন এসআইনটিতে ছিলেন, উনি সেখান থেকে ছুটির নাম করে ওই চট্টগ্রামে গিয়েছিলেন। পরে উনিও কিন্তু ভারতে পালিয়ে গিয়েছিলেন। উনি কি এই আসামি? হ্যাঁ, মানে উনিও পালিয়ে গিয়েছিলেন কোর্ট অফ ইনকোয়ারি হওয়ার সময়। মেজর মোজাফফর, এই যে আপনার মেজর খালেদ এবং মেজর মঈন, এরা পালিয়ে চলে যান। এবং মেজর মঈনও ভারতে ছিলেন। তারপরে উনি আবার এক সময় বাংলাদেশে এসেছিলেন। পরে ওনার ডেজার্শনের জন্য একটা শাস্তি হয়, 1 বছরের নামকাওয়াস্তে একটা শাস্তি হয়, বাস তারপরে উনি কানাডা চলে যান। এখন উনি কানাডায় আছেন। আচ্ছা, সুতরাং উনি কিন্তু আরেকজন, এই তথ্যটা ঠিক না। এখন হচ্ছে যে এই যে আপনার মেজর মোজাফফর ভারতে চলে গেলেন, সেখানে আমি 2002 সালে সম্ভবত, আমি যখন একটা বড় দৈনিকে ছিলাম, তখন বিশেষ সংবাদদাতা হিসেবে আমি একটা রিপোর্ট করেছিলাম। আমার কাছে বেশ কিছু তথ্য এসেছিল মেজর মোজাফফরের ব্যাপারে। সম্ভবত ওইটাই একমাত্র রিপোর্ট ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে উনি ভারতে আছেন, এবং সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেফ হাউস। আচ্ছা, মানে এক সুনির্দিষ্টভাবে এ ধরনের একটা তথ্য আমাদের কাছে এসেছিল, এবং ওই রিপোর্টটা আমি করেছিলাম। এবং ভারতে উনি 2টা নাম ধারণ করেছিলেন, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এই 2টা নাম উনি ব্যবহার করেছেন। তো এখন তারপরে তো উনি 1996 সালে আবার আওয়ামী লীগ আসার পরে বাংলাদেশে আসেন। আচ্ছা, এটা নিশ্চিত করা গেছে। তারপরে আবার 2001 সালে বিএনপি আসার পরে উনি আবার ভারতে চলে যান। আবার 2009 সালে আওয়ামী লীগ আসার পরে উনি আবার বাংলাদেশে আসেন। এসে আবার বিভিন্ন নামে এনআইডি এইটা ওটা তৈরি করেন। তখন তাকে কেউ ধরতো না। আজকেও আমি কয়েকজন অফিসারকে, আমার সিনিয়র, তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাকে বলছিল কি আমরা তো একে দেখেছি, কিন্তু ইনি যে মেজর মোজাফফর তা তো জানতাম না, আমরা তো মসজিদে নামাজ পড়তে দেখতাম। আচ্ছা, তার মানে উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, এরকম ছিলেন। এখন দেখেন, আপনি যে বললেন যে এটার মধ্যে বিদেশি শক্তি কিভাবে জড়িত থাকতে পারে, আপনি ইনসাইড ড্র দ্য স্টোরি অফ
ইন্ডিয়া সিক্রেট সার্ভিস নামে একটা বই আছে, ভারতীয় সাংবাদিক অশোক রায়নার লেখা। এই বইটা আমি 1993 সালে অনুবাদ করি। এটা হচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থার উপর প্রথম মানে বই, এবং এটাকে তাদের একটা অফিসিয়াল বুক হিসেবে বলা হয়। স্যার এটা পড়েছেন আমি জানি। তো এই বইটাতে লেখা আছে যে আপনার এই বইয়ের রেফারেন্সে পরে স্টেটসম্যান পত্রিকায় ভারতে আনন্দবাজারে অনেক রিপোর্ট হয়েছে, টেলিগ্রাফে রিপোর্ট হয়েছে, যেগুলো আবার আমাদের বাংলাদেশের পত্রিকায় রিপোর্ট হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ভারত প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে যায়, যে তাদের স্ট্যাটাসকু চেঞ্জ হয়ে গেছে, তাদের মাতবরি চলে গেছে, সুতরাং এখানে ক্ষমতার পট পরিবর্তন করতে হবে। এবং জেনারেল জিয়াউর রহমান যেহেতু একটি স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি বাস্তবায়ন করছিলেন এবং খুব দ্রুত সেনাবাহিনীর আকার বাড়াচ্ছিলেন, তাতে তারা সন্ত্রস্ত হয়ে যায়। তো তখন এটা নিয়ে এগিয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু ওই মুহূর্তে মোরারজি দেশাই ক্ষমতায় আসেন, ভারতের প্রধানমন্ত্রী হন। তো মোরারজি দেশাইয়ের কাছে যখন প্রধান এই ফাইলটি নিয়ে যান, তখন মোরারজি দেশাই খেপে যান, খেপে যেয়ে বলেন যে তোমরা এগুলা কি করছো, আরেকটা দেশের প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়ককে হত্যার ষড়যন্ত্র, এগুলো করাটা ঠিক না, এতে সম্পর্ক খারাপ হবে, লেট আস লিভ ইন পিস, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তখন এই ফাইল ফেরত যায়, কিন্তু উনি 1.5 বছরের মধ্যে মোরারজি দেশাই এবার ক্ষমতাচ্যুত হন, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন, এসে উনি অর্ডার দেন ডু ইট, এবং তারপরে জেনারেল জিয়াউর রহমান নিহত হন। এখন এই যে স্যার একটা কথা বলছিলেন যে জেনারেল জিয়াউর রহমানের সময় অনেক কু হয়েছে, 21টা কু হয়েছে। এই 7ই নভেম্বর 1975 সালের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে 21টা কু একটার পর একটা হয়েছে। সবচেয়ে বড় কুটা হয়েছে হত্যাকাণ্ড ছাড়া 77 সালে আপনার বিমান বাহিনীতে 11 জন ফাইটার পাইলট আমাদের মারা গেছে, 200 লোক মারা গেছে। হ্যাঁ, মানে আমাদের বিমান বাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এগুলোর সাথে কারা জড়িত ছিল? এগুলোর সাথে জড়িত ছিল কর্নেল তাহেরেনগং, হাসানুল হক ইনুয়েনগং, যারা বড় বড় কথা বলে, সুশীল কথা বলে, তাদের সাঙ্গপাঙ্গ গণবাহিনী। এই গণবাহিনী কারা? এরা আমাদের আর্মির ডিসিপ্লিন নষ্ট করে বাংলাদেশ আর্মিকে শেষ করে দিতে চেয়েছিল। এখন আরেকটা তথ্য উঠে এসেছে, যেটা সাধারণত পত্রপত্রিকায় বা বইয়ে আসে না। সেটা হচ্ছে কর্নেল ডালিম, আপনার কর্নেল ফারুক, কর্নেল রশিদ, যারা শেখ মুজিব হত্যাকারী, তাদের একটি সংগঠন ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ। এই সেনা পরিষদও সশস্ত্র আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে পেনিট্রেট করেছিল। 77 সালের এই কুয়ের সাথেও তারা জড়িত, এবং এই 21টা কুয়ের মধ্যে তারা জড়িত। কর্নেল ফারুক মানে বাংলাদেশে গোপনে এসে তার যে আপনার ট্যাঙ্ক রেজিমেন্টটা তখন জেনারেল জিয়া সাভার থেকে আপনার পাঠিয়ে দিয়েছিল বগুড়ায়, উনি গোপনে বগুড়া চলে গিয়েছিলেন, বগুড়ায় গিয়ে ওখানে কু করেছিলেন, সেটাকে বহু কষ্টে দমন করতে হয়েছে। তো এ সমস্ত জিনিস ক্রনোলজি দেখলে মনে হয় যে জেনারেল জিয়ার এই 3.5-4 বছরের শাসনামলে 21টা কু ওনাকে মোকাবেলা করতে হয়েছে। তারপরে শেষেরটাতে গিয়ে উনি নিহত হয়েছেন। আরো একটা তথ্য পাওয়া যায় যে উনাকে এই চট্টগ্রামে আরো 2 বার হত্যার চেষ্টা করা হয়। একটা হচ্ছে পাসিং আউট, মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের সময় ইবিআরসি মেসে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার মেসে, সেটা কোনো এক কারণে ব্যর্থ হয়। এরপরে অপারেশন আয়রন বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট শিল্ড নামে বাংলাদেশে একবারই আপনার একটা ল্যান্ডিং অপারেশন হয়েছিল কক্সেস বাজারে। সেইটার মধ্যেও আপনার হত্যাকাণ্ডের একটা পরিকল্পনা করা হয়। এটা জেনারেল মঞ্জুর ওই গোষ্ঠী যে যাদের নাম এসছে এরাই করেছিল। এই যাদের কথা বলছেন এদের সঙ্গে তাহলে আপনি বললেন যে ইন্দিরা গান্ধী অর্ডার দিয়েছেন, তার মানে ভারতীয় এই যে যারা কুয়ের সঙ্গে এখানে জড়িত, তার মানে তারা সবাই ব্যাকড বাই ইন্ডিয়া, এটা বলতে চান আপনি? তাদের সবাই মানে কি, যারা মূল চক্রান্তকারী, আর বাকিগুলো তো এদের অর্ডার, বাকিগুলো তো অন্যভাবে কাজ করে। আপনি সবাইকে তো আর বলতে হয় না, একজন গ্যাং লিডার থাকে। হাসানুল হক ইনুও ধরেন একজন গ্যাং লিডার, হ্যাঁ, এরকম থাকে। ওই যে সেনা পরিষদ যেমন করেছে কর্নেল ফারুক রশিদ, এরা আবার আরেক দিক দিয়ে কাজ করেছে। মানে এরা কোনোভাবেই বাংলাদেশ আর্মিকে শান্তিতে থাকতে দেয় না। একটা নতুন মেরুকরণ আমরা দেখতে যাচ্ছি কিনা এক। দ্বিতীয়ত যে প্রশ্নটা পাবলিকের মনে আছে যে এরকম এত বড় একটা ঘটনা, একজন রাষ্ট্রনায়ককে খুন করা হলো, আজ পর্যন্ত বেসামরিক আদালতে কোনো বা বেসামরিক বিচার ব্যবস্থায় কোনো মামলা কেন হলো না? এখন সেটা সম্ভব কিনা নতুন করে? আপনি যথার্থভাবেই বলেছেন যে এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন করে পুরান ঘটনার মতো আর কি, যেটাকে প্যান্ডোরাস বক্স ছিল, প্যান্ডোরাস বক্স ইজ বিং ওপেন। সেখানে এটা আমরা ভাগ্যবান যে এই সময়টাকেই মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়। এবং এটাও আমরা বলতে পারি যে যদি বিএনপি সরকার আজকে ক্ষমতায় না থাকতো, তাহলে এই মুজাফফররা চিরকালের জন্যই
একেবারেই মানে মুক্তি পেয়ে মানে বিরোধীরা আবরুষ বলছিলেন যে উনি যখনই বিএনপি ক্ষমতায় এসছে উনি ভারতে চলে গেছেন, আওয়ামী লীগ ছিল তখন দেশে Right. এসছেন, তাহলে এবার তাহলে কোনো একটা তাহলে ওনার মনে হয়েছিল যে না আর ধরা পড়বো না এরকম। মানে এরকম হয়েছে, অথবা মানে যেতে পারেনি, আচ্ছা। যেতে পারেনি, অথবা এরকম হয়েছে যে মানে তিনি সন্তুষ্ট ছিলেন যে ক্যামাফ্লাইজ করে করে আচ্ছা, যেভাবে সে মানে আছে সেটা মানে থাকতে পারবে। এত বছর পরে এরকম অ্যারেস্ট হলেন, মনে তার মানে হয়েছে। উনি তো এক ধরনের গোয়েন্দা নজরদারিতে ছিলেনই। হ্যাঁ অবশ্যই কিন্তু না, না, এটি যে ওই একমত না। নিষ্ক্রিয় ছিল। আচ্ছা ঠিক আছে, আসবো একটু পরে। আওয়ামী লীগ আমলে এটা নিষ্ক্রিয় ছিল, যেটা আমরা আলোচনা করেছি। এখন বিএনপি সরকারের জন্য এটা ইটস এ ডিলেমা অন দ্য পার্ট অফ বিএনপি গভর্নমেন্ট, যে এখন নতুন করে যে পুরান ঘটনা যদি নিয়ে আসে তাহলে পরে আবরুষ যেমনটি বলছিলেন যে দেয়ার আর মেনি উইংস, মেনি ডাইমেনশনস অফ দ্য ফ্যাক্ট, তখন মানে এটা আবার প্রকৃত অক্ষেই সত্যি কথা বের করা যাবে না, এটা একটা কঠিন কমপ্লেক্স ব্যাপার। আপনার ইনফরমেশনের জন্য বলি, সেই সময় কিন্তু একটি বেসামরিক তদন্ত কমিশন গঠিত হয়েছিল, এবং আমি যেহেতু গবেষণা মামলা হয়েছিল কি? হ্যাঁ, মামলা হয়নি, কিন্তু একটি একজন জাস্টিসের অধীনে, জাস্টিসের নেতৃত্বে একটা বেসামরিক কমিশন হয়েছিল, এবং সেই কমিশনের রিপোর্ট আমি নিজে দেখেছি তার বাসায় গিয়ে। ওই ভদ্রলোক আমাকে দেখতে দিয়েছেন, কিন্তু কোনো উদ্ধৃতি বা কোনো এটাকে মানে ওইভাবে ব্যবহার করতে আমাকে অনুমতি দেননি। কিন্তু আপনি যদি কোর্স নাও করেন, আপনি যা পড়েছেন যেহেতু, তাতে কি আপনি কনভিন্স ছিলেন সেই রিপোর্টে? সেই রিপোর্টে আমার মনে হয়নি যে অসম্ভব রকম একটা মানে নতুন তথ্য বেরিয়েছে, এরকম মনে হয়নি। জাস্ট সাদামাটা ঘটনার বিবরণ। আপনারা জানেন যে এর পরবর্তীকালে মানে সেই পুরনো কথায় আবার যদি আমরা ফিরে আসি, যে বেসামরিক রিপোর্টটি কেন গুরুত্ব পায়নি, কেন প্রকাশিত হয়নি, কেন বেসামরিক ট্রাইব্যুনালের প্রস্তাবও ছিল, আর্ট ছিল পিপলের তরফ থেকে, কিন্তু সেটাও হয়নি। তার কারণ হলো যে মানে বিষয়গুলি এতটাই কমপ্লেক্স, এতটাই জটিল, এতটাই কুটিল, এতটাই গোপন ছিল যে এগুলো নিয়ে হ্যান্ডেল করা তখন মানে দুর্বল জাস্টিস আব্দুল সাত্তার সরকারের জাস্টিস সত্তারের পক্ষে মানে কঠিন ছিল। সেখানে মানে পুরনো কথায় যেটা আমরা ফিরে যাই যে লিবারেশন আর্মি, মানে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানে বা মিলিটারি পলিটিক্সের ক্ষেত্রে এটা একটা তত্ত্বকথা আছে, আর্মি অফ দ্য লিবারেশন। মানে হচ্ছে যে সিলভারস্টেইন এই তত্ত্বটার প্রবর্তক। তিনি মনে করেন যে যে সমস্ত সেনাবাহিনী মুক্তিযুদ্ধে বা লিবারেশনে অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা জাতিগতভাবে একটা